আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসিএস ভিডিও টিউটোরিয়াল ক্লাস। ম্যাথ 1 কোর্স নিয়ে আমি আছি জিনিয়া তাফান্নুম প্রীতি, এআইইউবি সিএসই ডিপার্টমেন্ট। চ্যাপ্টার 1 এর টিউটোরিয়াল পার্ট 1 এ আমরা চ্যাপ্টার 1 এর বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই পার্ট 2 তে অর্থাৎ চ্যাপ্টার 1 এর এই পার্ট 2 তে আমরা চ্যাপ্টার 1 এর বাকি যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। প্রথমেই আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। আমরা ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের মধ্যে দুটো টাইপ পার্ট 1 এ দেখেছিলাম। আজকে আমরা আরো দুটো টাইপ দেখব। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন এবং অপরটা হচ্ছে হেভিসাইড ফাংশন। এরপর আমরা আলোচনা করব লিমিট সম্পর্কে এবং আমাদের লাস্ট টপিক হচ্ছে কন্টিনিউটি। এবং ভিডিওর একদম শেষে আমরা কিছু এমসিকিউ সলভ করব, অর্থাৎ আমাদের কোশ্চেন সলভের একটা পার্ট আছে। এখন আমরা শুরু করছি আমাদের মূল ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের মধ্যে এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে। এক্সপোনেনশিয়াল ফাংশন আর হচ্ছে লগারিদমিক ফাংশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি, এক্সপোনেনশিয়াল ফাংশন কাদেরকে বলি বা কোন ফাংশনের কোন বৈশিষ্ট্যটা থাকলে ওই ফাংশনটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো। তো সেটা বলতে গেলে বলবো যে যদি কোনো ফাংশনের ভ্যারিয়েবল পাওয়ার হিসেবে থাকে তখন সেই ফাংশনকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আসি ভ্যারিয়েবল কি, আমরা আগে থেকেই জানি ভ্যারিয়েবল হচ্ছে কোন একটা সিম্বল, সেটা হতে পারে এক্স, হতে পারে ওয়াই। ওই সিম্বলটা যদি কোনো আননোন ভ্যালু ক্যারি করে তাহলে আমরা সেটাকে বলি ভ্যারিয়েবল। তো এখানে এক্স ওয়াই ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলগুলো যদি পাওয়ার হিসেবে থাকে কোন একটা ফাংশনে তখন আমরা সেটাকে বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। কিছু এক্সাম্পল দেখি, যেমন আমাদের আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং টু টু দি পাওয়ার এক্স। এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স। তো এই ভ্যারিয়েবলগুলো পাওয়ার হিসেবে যেহেতু আছে তাই আমরা এদেরকে বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন যদি কোনো ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে থাকে সেই সব ফাংশনের গ্রাফ আমরা কিভাবে ড্রয়িং করব। প্রথমেই আসি, যদি ই টু দি পাওয়ার এক্স থাকে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনের গ্রাফ আমরা কিভাবে ড্র করব। প্রথমেই আসি, এক্স ইকুয়াল টু ইনফিনিটি নিলাম। যখন এক্স ইকুয়াল টু ইনফিনিটি তখন ওয়াই এর মানটা আমরা পাবো ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই এর মানটা ইনফিনিটি, অর্থাৎ এই টাইপের এই জায়গায় কোন একটা ভ্যালু আমরা পাবো। এক্স এর মানটা ইনফিনিটি, ওয়াই এর মানটা ইনফিনিটি, অর্থাৎ অসীমের মান যদি আমরা দেখাতে পারি না, আমরা জাস্ট এখানে দেখাচ্ছি যে এক্স এর মান যখন, এটা তো জিরো, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তো এক্স এর মানটা যখন পজিটিভ ইনফিনিটির দিকে যাবে ওয়াই এর মানটাও বাড়তে বাড়তে ইনফিনিটি হবে, অর্থাৎ এখানে কোন একটা পয়েন্ট। আর এক্স এর মানটা যখন আমরা মাইনাস ইনফিনিটির দিকে যাব অর্থাৎ এদিকে আসবো তখন ওয়াই এর মানটা হবে জিরোর কাছাকাছি, অর্থাৎ এটা যেহেতু ওয়াই অক্ষ, ওয়াই এর মানটা জিরোর কাছাকাছি, অর্থাৎ এইখানে কোন একটা মান পাবো। ঠিক আছে, এখন এক্স যখন আমার জিরো হবে অর্থাৎ এই ফাংশনে যখন আমি এক্স এর মান জিরো বসাবো ই টু দি পাওয়ার জিরো আমার আসে 1, অর্থাৎ ই টু দি পাওয়ার জিরো বসালাম আমি পেলাম এই পয়েন্টটা। তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হবে, এই তিনটা পয়েন্টকে মেলানোর পরে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা পাচ্ছি এরকম। এখন ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ বুঝলাম, এখান থেকে আমরা ডোমেইন রেঞ্জ বের করতে পারি। ডোমেইন হবে এক্স এর মান যেহেতু, অর্থাৎ এক্স এর মানটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এবং ওয়াই এর মানটা হবে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। কেন জিরো পর্যন্ত হলো, অর্থাৎ আপনি জিরোতে অর্থাৎ ওয়াই যখন জিরো তখন এক্স এর মান পাচ্ছেন, ওয়াই যখন ইনফিনিটি তখনও হচ্ছে ওয়াই এর মান পাচ্ছেন, কিন্তু নেগেটিভ দিকে আপনি কোনো মান পাচ্ছেন না, তাই রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। আর যেহেতু এক্স এর উভয় পাশেই আমরা হচ্ছে এক্স এর জন্য ওয়াই এর মান পাচ্ছি তাই ডোমেইন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এখন যদি আমরা বলি আমরা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার
2x এর গ্রাফটা বের করব, তাহলে আমরা কি করব, এখানে x এর মান 0 বসালে অর্থাৎ x = 0 বসালে আমরা y এর মান 0 পাই। 2x 2 × 0 অর্থাৎ e⁻0 আমি পাবো 1। তাহলে আমি x এর মান 0 বসালে y এর মান আমরা পাচ্ছি 1, অর্থাৎ এই পয়েন্টটা। এখন আপনি যদি এইখানে x এর মান যখন 1 বসাচ্ছিলেন এই ফাংশনটাতে, আমি বসাই এখানে e⁻1, আমি পাচ্ছি 2.71, অর্থাৎ x এর মান যখন 1 হবে আমি পাচ্ছি এই পয়েন্টটা 2.71। কিন্তু যদি আমরা x এর মান এই ফাংশন অর্থাৎ 2x ফাংশনে 1 বসাই, 1 × 2 আমরা পাবো 7.38, অর্থাৎ এই মানটা তখন এখানে চলে আসবে। আর অবশ্যই পরের মানগুলো আমরা এখানে না পেয়ে একটু উপরে পাবো, এর মানটা এখানে পাবো, এভাবে পাবো। তো আমাদের ফাংশনটা হবে এরকম। এটা হচ্ছে আমার e⁻2x এর গ্রাফ, এটা হচ্ছে আমার e⁻x এর গ্রাফ। এবং যদি আপনি e⁻3x এর গ্রাফ বের করেন আপনি এরকম কিছু একটা পাবেন, অর্থাৎ আমার কার্ভটা এভাবে বাঁকা হচ্ছে উপরে, একবার এখানে একবার এখানে একবার এখানে। তো মোটামুটি আমরা হচ্ছে e⁻x এর গ্রাফ দেখেছি। এখন আসি, যদি e⁻−x থাকে অর্থাৎ y = e⁻−x, এই ধরনের ফাংশনের গ্রাফ আমরা কিভাবে ড্র করব। এখানে আমরা যে জিনিসগুলো পাচ্ছিলাম e⁻x এর জন্য, x ∞ হলে y ∞, x যখন -∞ y 0, এখানে আমরা জাস্ট উল্টো জিনিসগুলো পাচ্ছি। x যখন ∞ তখন y 0, x যখন -∞ y তখন ∞, অর্থাৎ কি হলো, x যখন পজিটিভ দিকের ∞ তখন y আমার 0, অর্থাৎ এদিকের কোন একটা পয়েন্ট আমরা পাচ্ছি। এবং x যখন মাইনাসের দিকের ∞ তখন y হবে ∞, অর্থাৎ এখানে। এবং x 0 হলে x = 0, অর্থাৎ এই পয়েন্টে, তখন y হবে 1, এই পয়েন্টটা। তো এই তিনটা পয়েন্ট যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা গ্রাফটা পাবো এরকম, অর্থাৎ এখান থেকে আমরা যেই রকম গ্রাফটা পাচ্ছিলাম এখান থেকে ঠিক উল্টো টাইপের একটা গ্রাফ পাচ্ছি। এটার ডোমেইন কি হবে, -∞ থেকে ∞, অর্থাৎ এদিকে আমার হচ্ছে মাইনাসের ∞, এদিকে হচ্ছে প্লাসের ∞, মাঝখানে 0 x অক্ষে। তো আমরা দুই দিকেই হচ্ছে x এর সকল মান পাচ্ছি, x এর জন্য y এর মান পাচ্ছি, তাই আমার ডোমেইনটা হবে -∞ থেকে ∞, এবং রেঞ্জটা হবে 0 থেকে ∞। কেন? কারণ নিচের দিকে আমরা y এর জন্য x এর কোনো মান পাচ্ছি না, আমরা মান পাচ্ছি এখান থেকে একদম ∞ পর্যন্ত, তাই রেঞ্জটা হবে 0 থেকে ∞। এখন আসি, এক্সপোনেনশিয়াল ফাংশন দেখলাম। এখন যদি আমাদের লন থাকে তাহলে আমরা কিভাবে ড্র করব। প্রথমেই দেখি, x যখন 0 তখন y এর ভ্যালুটা আনডিফাইন, অর্থাৎ আপনি এই ফাংশনে লন 0 বসান, এখান থেকে আপনি কোনো ধরনের ভ্যালু পাবেন না, তাহলে আমরা x 0 বসাতে পারি না। অর্থাৎ x যখন 0 হবে তখন x যদি 0 হয়, 0-র জন্য আপনি y এর কোনো মান পাবেন না। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করলাম, আমরা x টেন্ডস টু 0, অর্থাৎ x এর মানটা 0-র কাছাকাছি হলে y এর মানটা কার কাছাকাছি সেটা বের করলাম। আমরা দেখলাম x এর মানটা যখন 0-র কাছাকাছি তখন y এর মানটা হবে -∞ কাছাকাছি, অর্থাৎ x এর মান যখন একদম 0-এর কাছাকাছি তখন y এর মানটা হবে এই মাইনাসের কাছাকাছি, অর্থাৎ এইখানে। আর x এর মানটা যখন ∞ তখন y এর মানটা হবে ∞, অর্থাৎ x এর মানটা ∞, y এর মানটাও হচ্ছে ∞, অর্থাৎ এদিকে। আর x এর মান যখন y এর মান 0, অর্থাৎ লন বসালাম, ln 1 = 0। তাহলে ln 1 মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1 যখন, তখন আমরা y এর মানটা পাচ্ছি 0, অর্থাৎ এই পয়েন্টটা। এখন
যদি আমরা এই তিনটা জিনিসকে মিলিয়ে দেই এভাবে, তাহলে আমরা কি পাচ্ছি? লন এক্স এর গ্রাফ পাচ্ছি। কেমন আসে? এরকম। তো এখান থেকে আমরা বলতে পারি ডোমেইন হচ্ছে, যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, তাহলে ডোমেইন হবে 0 থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, প্লাসের ইনফিনিটি। ডোমেইন 0 থেকে ইনফিনিটি, কারণ এখানেও আছে 0 থেকে ইনফিনিটি, এবং রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি। তো এই জায়গায় বা এই ধরনের লনের গ্রাফ ড্র করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, এই গ্রাফটা কখনো ওয়াই অক্ষের সাথে মিলবে না। অর্থাৎ এই যে আমরা একটা লাইন টেনেছি, এই লাইনটা কখনো ওয়াই অক্ষের সাথে মিলবে না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। কেন মিলবে না? কারণ আপনার এক্স এর মান যখন 0, ওয়াই তখন আনডিফাইন্ড, অর্থাৎ এক্স এর মানের জন্য আপনি ওয়াই অক্ষে কোনো মান পাবেন না। এক্স এর মান যখন 0, ওয়াই অক্ষে তখন কোনো মান নেই। এখন আপনি যদি এটা মিলিয়ে দেন, তখন ওয়াই এর মানটা 0 হয়ে যায়, মানে এক্স 0 তখন ওয়াই 0, কিন্তু আসলে সেরকমটা হওয়া পসিবল না। সেই জন্য লনের গ্রাফ ড্র করার সময় আমরা এই পয়েন্টটা কখনো মিলাবো না। তো আশা করছি লন এক্স এর গ্রাফ আমরা বুঝতে পেরেছি। এখন আসি, যদি এরকম থাকে, অর্থাৎ লন x + 2 = y থাকে, তখন আমরা কিভাবে গ্রাফ ড্র করব? তো এখানে আমরা দেখছি যে x + 2 = 0 ধরলাম, অর্থাৎ x = -2। এখানে আপনার y অক্ষটা সরে যাবে, অর্থাৎ আমরা একটু আগে ড্র করছিলাম y অক্ষের সাপেক্ষে, এটা যদি y অক্ষ হয়, y অক্ষর কাছাকাছি থেকে ড্র করছিলাম, এখানে আমার y অক্ষটা সরে গিয়ে কোথায় হলো? এই যে -2 যে পয়েন্টটা আছে, x = -2, এইখানে, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমার x = -2। এই লাইনটাকে আমি y অক্ষ ধরবো, ধরে আমি গ্রাফ ড্র করব, এবং এখানেও এই অক্ষকে, অর্থাৎ x = -2 যে লাইনটা আছে, এই লাইনটাকে হচ্ছে টাচ করবে না। এই লাইনটাকে টাচ না করে আমি এভাবে গ্রাফটা ড্র করব, অর্থাৎ y এর সাপেক্ষে আমি যেভাবে গ্রাফটা ড্র করছিলাম, এখানে আমরা সেম ওয়েতেই গ্রাফটা ড্র করব। এটা ছিল আমার লন x + 2। এখন আসি, যদি লন 5x + 3 থাকে, তাহলে কি করব? সেম 5x + 3 = 0 ধরলে x = -3/5, এরকম কিছু একটা আসে, অর্থাৎ আমার x অক্ষটা সরে কোথায় যাবে? এইখানে, অর্থাৎ x = -3/5, এইখানে আসলো, সরে গেল। এখন x = -3/5 যদি y অক্ষ, মানে এটা যদি এতটুকু সরে যায়, তাহলে আমরা এটার সাপেক্ষে আবার গ্রাফ ড্র করব এইভাবে, এবং এখানেও মিলবে না, এখানেও মিলবে না। লনের গ্রাফ আমরা দেখলাম। এখন আমরা দেখি সাইন এক্স এবং কস এক্স এর গ্রাফ, যেটার সাথে আমরা ছোটবেলা থেকেই খুব বেশি পরিচিত। কারণ সাইন এক্স এবং কস এক্স আমরা যখন ত্রিকোণমিতি করতাম, তখন সাইন এক্স এর এবং কস এক্স এর বিভিন্ন মান মুখস্থ করেছিলাম। সাইন 0 ডিগ্রি হলে কি হয়, 90 ডিগ্রি হলে কি হয়, 270 ডিগ্রি হলে কি হয়, 360 ডিগ্রি হলে কি হয়। তো এই মানগুলো আমরা মোটামুটি মুখস্থ করেছিলাম। তো সবারই আমাদের মোটামুটি জানা আছে যে সাইন এক্স এবং কস এক্সে আমরা এক্স এর মান যে কোনো কিছু নিতে পারি। তো এক্স এর মানটা হবে সকল বাস্তব সংখ্যা উভয়ের ক্ষেত্রে, এবং -1 থেকে 1 এর মাঝে হয়, -1 থেকে 1 এর মাঝে। এবং ডোমেন রেঞ্জ সম্পর্কে আমরা জানলাম যে সাইন এক্স এর এবং কস এক্স এর ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, এবং রেঞ্জ হয় -1 থেকে 1 এর মাঝে। এখন আমরা একটু গ্রাফে দেখি যে গ্রাফটা আমরা কিভাবে ড্র করব। সাইন যখন 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমার 0, অর্থাৎ এই পয়েন্টটা, দেন π/2 বসালে আমরা পাবো 1, অর্থাৎ এই পয়েন্টটা, দেন পাই বসালে, অর্থাৎ 180 ডিগ্রি বসালে আমরা পাবো, এবং 3π/2 বসালে আমরা পাবো -1। 2π বসালে কি পাবো? অর্থাৎ 360 ডিগ্রি, সাইন 360 ডিগ্রির মান হবে 0, অর্থাৎ আমরা গ্রাফটা এরকম পাবো। এবং
এই অংশটা আমার পুনরায় আবার রিপিট করবে, মানে যত দূর যাবে আমার এই অংশটা এভাবে রিপিট করবে, আমার এদিকেও এটা এভাবেই রিপিট করবে। তো আমরা এটাকে একটা পিরিয়ডিক ফাংশন বলতে পারি, যেহেতু এটার মানটা 2π পর পর হচ্ছে রিপিট করে এবং সেম মানটাই হচ্ছে এখানে রিপিট করছে, এখানে রিপিট করছে। তো এটাকে আমরা একটা পিরিয়ডিক ফাংশন বলতে পারি। এবং এটার ডোমেইনকে আমরা বলবো, ওই যে বলেছিলাম সকল বাস্তব সংখ্যা। তো এটার ডোমেইন হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হবে -1 থেকে 1। এই যে এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে আমার -1। তো ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা এবং রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এবং এটা সহ, মানে -1 সহ এবং 1 সহ তাদের ভিতরের সকল ভ্যালু, তাই হচ্ছে আমরা এখানে ক্লোজ ব্র্যাকেট ইউজ করেছি। এখন আসি cos x এর গ্রাফ। cos x এর গ্রাফে একটু ভিন্নতা আছে, যে আমরা জানি cos 0 = 1 এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমার গ্রাফটা ঠিক এইরকম হবে। এখানেও 2π পর পর এটা হচ্ছে আবার রিপিট হয়, মানে সেম গ্রাফটাই আবার রিপিট হয়, এদিকেও হয় আবার এদিকেও হয়। তো এটাকে আমরা একটা পিরিয়ডিক ফাংশন বলতে পারি এবং এটার ডোমেনও হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হবে -1 থেকে 1। তো মোটামুটি আমরা লগারিদমিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে জেনেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে হেভিসাইড ফাংশন। হেভিসাইড ফাংশন সম্পর্কে আমরা এত বেশি একটা ডিটেলসে দেখব না, আমরা শুধুমাত্র জানবো যে হেভিসাইড ফাংশন কেমন দেখতে হয়, এতটুকুই। এবং হেভিসাইড ফাংশনকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। তো হেভিসাইড ফাংশন হচ্ছে আপনার দুটো ভ্যালু ক্যারি করতে পারে, একটা হচ্ছে হয় 0 হবে নয়তো 1 হবে, এর বাইরে কিছু হবে না, হয় 0 হবে নয়তো 1 হবে। তো হেভিসাইড ফাংশনের পার্টিকুলার ফর্মটা আমরা ঠিক এভাবে লিখি যে ut = 0 হবে কখন, যখন t এর মানটা 0 থেকে ছোট হবে, অর্থাৎ t এর মানটা যখন 0 থেকে ছোট হবে তখন আমার ফাংশনের ভ্যালু হবে, অর্থাৎ মানটা হবে 0। এবং t এর মানটা যদি 0 অথবা 0 থেকে বড় হয় তখন আমার মানটা হবে 1। এতটুকুই, অর্থাৎ যখন t এর মানটা 0 থেকে ছোট তখন 0, আর t এর সমান অথবা 0 সমান অথবা 0 থেকে যদি ছোট হয়, যদি বড় হয় তাহলে তখন এটা হবে আমার 1। এটাকে আমরা যদি গ্রাফে দেখাই তাহলে এটা হচ্ছে আমার 0 পয়েন্ট এবং t এর মানটা যখন আমার 0 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ এই দিকে, এখানে 0, এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, t এর মানটা যখন আমার 0 থেকে ছোট হচ্ছে তখন আমার ফাংশনের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এখানে যত দূর যাবে তত দূর পর্যন্ত আমার 0। এবং t এর মানটা যখন 1 হচ্ছে, t এর মানটা যখন 0 পয়েন্টে থাকছে অথবা 0 পয়েন্ট থেকে বেড়ে যাবে তখন আমি পাবো 1, অর্থাৎ এইভাবে একটা লাইন পাবো এবং 0 পয়েন্টের জন্য আমরা 1 পাবো। তো আমাদের গ্রাফটা অনেকটা ঠিক এরকম, যে 0 থেকে ছোট হলে আমরা পাবো 0 এবং 0 অথবা 0 থেকে বড় হলে আমরা পাবো 1, 0 অথবা 0 থেকে বড় আমরা পাচ্ছি 1। তো আমাদের ডোমেইনটা হবে কি, x এর পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকেই আমরা মান পাচ্ছি। তো ডোমেইন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এবং রেঞ্জটা হবে হয় 0 নয়তো 1। সেজন্য আমরা এই যে কার্লি ব্র্যাকেটটা আছে ইন্টারভ্যালের, এই কার্লি ব্র্যাকেটটা ইউজ করেছি, কারণ এখানে আমরা শুধুমাত্র দুটো স্পেসিফিক মানই নিতে পারি, এর বাইরে কোনো কিছু নিতে পারি না। ঠিক আছে, হেভিসাইড ফাংশন জানলাম। এখন হচ্ছে হেভিসাইড ফাংশনের এটা ছিল একটা পার্টিকুলার ফর্ম, অর্থাৎ জেনারেল ফর্ম, যেখানে আমাদের u = t - 0 জন্য আমরা কাজ করেছি। এখন যদি এই ফাংশনে আমাদের কোনো একটা ডিসপ্লেসমেন্ট থাকে, এই অংশটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে আমাদের ফর্মটা হয় অনেকটা এরকম, যে যেখানে 0 ছিল, অর্থাৎ এখানে 0 ছিল, এখানে 0 ছিল, তখন আমরা ডিসপ্লেসমেন্ট থাকার কারণে এখানে a লিখে দিচ্ছি, এখানেও a থাকছে। তখন আমার জিনিসটা কেমন হচ্ছে, t এর মান যখন এর থেকে ছোট তখন হবে 0 এবং যখন এর সমান অথবা এর থেকে বড় তখন আমরা নিচ্ছি 1। তো এটাকে আমরা গ্রাফে ড্র করলে জিনিসটা এরকম হবে, t এর মান যখন এর থেকে ছোট তখন আমার হচ্ছে 0 এবং t এর মানটা যখন এর সমান অথবা এর থেকে বড় তখন আমি পাবো 1। এবং যেহেতু এর সমান তাই আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি,
তাহলে আমরা কি বলতে পারছি যে টি এর মানটা এর থেকে ছোট হলে হবে 0, আর যদি এর সমান অথবা এর থেকে বড় হয় তাহলে পাচ্ছি 1। আমাদের গ্রাফটা অনেকটা এরকম হবে যদি আমাদের ডিসপ্লেসমেন্ট দেয়া থাকে। আর যদি ডিসপ্লেসমেন্ট না থাকে তাহলে তো এটা হচ্ছে মূল বিন্দুতে আমাদের এই ডিসপ্লেসমেন্টটা, অর্থাৎ 0 থেকে 1-এ কনভার্ট হচ্ছে আমাদের মূল বিন্দুতে। আর যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে মূল বিন্দুতে না হয়ে যেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যদি এখানে 4 থাকতো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যদি t-4 হতো, তাহলে আমরা এর জায়গায় 4 লিখতাম, এখানে 4 লিখতাম, এখানেও 4 লিখতাম, আর এই ডিসপ্লেসমেন্টটা আমার 4 পয়েন্টই হতো। তো মোটামুটি আমরা ফাংশনের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ফাংশনের যতগুলো টাইপ ছিল সবগুলো টাইপই কভার করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব নতুন একটা টপিক সম্পর্কে, সেটা হচ্ছে লিমিট। তো লিমিট সম্পর্কে আলোচনার শুরুতেই প্রথমে আমাদেরকে জানতে হবে লিমিটটা আমরা কেন করব, অর্থাৎ লিমিটের প্রয়োজনীয়তাটা কি। যেহেতু আমাদের একটা ফাংশন দেয়া আছে এখানে, মানে যে কোনো একটা ফাংশন যদি দেয়া থাকে, এটা হচ্ছে একটা ফাংশন f of x equal to x² - 9 এবং নিচে আছে x - 3। এই ফাংশনে আপনি x এর মান 1, 2, 4, 5, 6, 8, 9 যে কোনো কিছু বসান, আপনি এখান থেকে একটা মান পাচ্ছেন। তাহলে এই ফাংশনটা আমাদের লিমিট দিয়ে করার কি দরকার, কেন করব আমরা লিমিট দিয়ে? এখন আসি এই উত্তরটা দেওয়ার জন্য আসি যে আপনাকে যদি এই ফাংশনে x এর মান দেওয়া হয় 1, আপনি এখানে 1 বসালেন, x এর জায়গায় 1 - 9, এখানেও 1 বসালেন, 1 - 3, আমরা পেলাম কি উপরে -8 নিচে -2, কাটাকাটি করলাম, আসে আমাদের 4। ঠিক আছে, আমরা একটা ডিফাইন্ড ভ্যালু পেয়েছি, অর্থাৎ নির্ণয় করা যায় এরকম একটা ভ্যালু পেয়েছি। আপনি এখান থেকে 2 বসান, আপনি x equal to 2 বসালে আপনি এই ফাংশন থেকে কোনো একটা মান পাবেন যেটা ডিফাইন, অর্থাৎ মানে অসংজ্ঞায়িত কিছু আসতেছে না। এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনে আপনি x এর মান 3 বসান, কি হয় আমরা একটু দেখি। f of x এর জায়গায় আমি 3 বসাচ্ছি, 3² - 9 নিচে 3 - 3, উপরে আসতেছে 0, নিচে আসতেছে 0। কি হলো ব্যাপারটা? এখানে উপরেও 0 নিচেও 0। তো আমাদের একদল বলবে যে, আমাদের মধ্যে কিছু মানুষ বলবে যে হচ্ছে যেহেতু উপরে 0 আছে তো এটার রেজাল্ট হবে 0। কেন? কারণ 0/something, 0/5 অথবা 0/6 অথবা 0/3 সেটা সবসময় 0ই হয়। তো একদল বলবে এটার ভ্যালু হচ্ছে 0, এবং আরেকটা দল বলবে কোনো কিছু নিচে 0 থাকলে, অর্থাৎ কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে ভাগ করতে চাই তাহলে আমরা কোনো মান পাই না, অর্থাৎ এটার মান আনডিফাইন্ড, অর্থাৎ বের করা যাচ্ছে না। এবং আরেক দল বলবে কি 0 এবং 0 যেহেতু সেম সংখ্যা উপরে নিচে আছে, কাটাকাটি করে বলে দিবে 1। তাহলে কি হলো? আমরা সম্পূর্ণ একটা আমরা পুরোপুরি কনফিউজ হয়ে গেলাম যে আমাদের এই ম্যাথে যখন আমরা x এর মানটা 3 বসাবো তখন আমাদের রেজাল্টটা কি আসবে, এটা নিয়ে আমরা সম্পূর্ণ কনফিউজড। এবং এটা আমাদের এই ম্যাথের একটা লিমিটেশন যে আমরা এখানে x = 3 বসাতে পারছি না, কারণ x = 3 বসালে যে রেজাল্টগুলো আসতেছে আমরা বুঝতে পারতেছি না যে রেজাল্ট আসলে কি। তো এই ম্যাথে আমরা যেহেতু x = 3 বসাতে পারছি না, এটা আমাদের একটা লিমিটেশন। এই লিমিটেশন থেকে বের হওয়ার জন্য আসছে হচ্ছে লিমিট, অর্থাৎ এই যে আমাদের একটা লিমিটেশন তৈরি হলো যে আমরা x = 3 এখানে বসাতে পারছি না, তাই এই লিমিটেশন থেকে বের হওয়ার জন্য আমরা ইউজ করি লিমিট। কেন এবং কিভাবে? আমরা এই ফাংশনে x = 3 এর জন্য কি হতে পারে সেটা বের করতে পারি না, কিন্তু আমরা এটা বের করতে পারি যে x এর মানটা যখন 3 এর খুব কাছাকাছি হবে তখন এই ফাংশন, অর্থাৎ এই ফাংশন সেম, তো এই ফাংশনের মানটা তখন কত এর কাছাকাছি হবে, এই জিনিসটা আমরা লিমিট দিয়ে বের করি। আবারও বলতেছি যে এখানে x এর মানটা আমরা 3 বসাতে পারি না, এটা আমাদের একটা লিমিটেশন ফাংশনের ক্ষেত্রে। তো এই লিমিটেশন থেকে বের হওয়ার জন্য আমরা লিমিট টার্মটা ইউজ করি, যেখানে আমরা কাজটা কি করি যে x এর মানটা তো আমরা 3 বসাতে পারি না, অর্থাৎ x = 3
আমরা বসাতে পারি না। আমরা কি করি, এক্স এর মানটা টেন্স টু 3 এর দিকে নেই, অর্থাৎ এক্স এর মানটা 3 এর খুব কাছাকাছি হলে এই ফাংশনের ভ্যালুটা কার কাছাকাছি হবে আমরা সেই জিনিসটা বের করি লিমিট দিয়ে। এখানে লিমিট মানে শুরু করার আগে আরেকটা জিনিস বলে নেই, এই যে আমরা এখানে একটা সাইন ইউজ করছি এক্স টেন্স টু 3, এটার একটা মানে এটার কাজটা কি, এটা কিন্তু আমরা এইভাবে লিখি নাই এক্স ইকুয়াল টু 3, এটা আমরা লিখেছি এক্স টেন্স টু, এখানে একটা তীর চিহ্ন ইউজ করা হয়েছে অ্যারো সাইন, যে অ্যারো সাইনটা ইন্ডিকেট করে টেন্স টু 3, অর্থাৎ 3 এর দিকে, নট ইকুয়াল 3। টেন্স টু এবং ইকুয়াল টু পার্থক্য হলো, ইকুয়াল মানে হচ্ছে এক্স এর মানটা সম্পূর্ণ হচ্ছে 3, আর টেন্স টু 3 হচ্ছে এক্স এর মানটা 3 এর খুব কাছাকাছি, কিন্তু 3 না, একদম খুব কাছাকাছি, মানে 2.9999, অনেকগুলো 9, তারপর একটা 1 থাকতে পারে, মানে একদম 3 এর কাছাকাছি কিন্তু 3 না, ওই রকম কিছু। তো মোটামুটি লিমিট কেন আমরা ইউজ করব সেটা আমরা জানলাম। এবার আমরা লিমিট শুরু করার আগে কিছু লিমিটের সূত্র দেখে আসি। তো এই যে সূত্রগুলো আমরা দেখব এখানে, এই সূত্রগুলো আসলে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তো আমরা ফার্স্টে একটু দেখি সূত্রগুলো এবং দেখি যে কেন এটা মুখস্থ করার দরকার নেই। সেটা হচ্ছে, আপনাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স এবং প্লাস মাইনাস সাইন, এবং আরেকটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স, এবং তাদের পুরোটার উপরে মানে এখানে ব্র্যাকেট দেয়া, এবং পুরোটার উপরে কাজ করতেছে এই লিমিটটা, লিমিট এক্স টেন্স টু এ। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই লিমিটটা এই ফাংশনের জন্য কাজ করতেছে এবং এই ফাংশনের জন্য কাজ করতেছে। তো এই লিমিটটা এই ফাংশনের জন্য কাজ করতেছে, এইটুকু লিখলাম আমি এখানে, এবং প্লাস মাইনাস সাইন প্লাস মাইনাসের মতো আছে, এই লিমিটটা এই ফাংশনের জন্য কাজ করতেছে, তো বাকিটুকু এখানে লিখে দিলাম। তো কি হলো, যদি যোগ বিয়োগ থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকে তাহলে লিমিটটা আলাদা আলাদাভাবে এদের উপর কাজ করতেছে, এটা আমি দেখালাম, এবং প্লাস মাইনাস যেরকম ছিল ওই রকমই আছে। এখন যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে, এখানে সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা যে কাজটা করি, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট টার্মটা সামনে চলে আসে, এই যে এখানে সামনে চলে এসেছে, এবং এফ অফ এক্স যে ফাংশনটা আছে এই ফাংশনের উপর আমরা এই লিমিটটা অ্যাপ্লাই করি। তো এখানে আমরা এই কাজটাই করেছি। যদি গুণ আকারে থাকে সেম কাজ, যে এই লিমিটটা এই অংশের উপর কাজ করতেছে এবং সেম এই লিমিটটা এই যে এই ফাংশনের উপর কাজ করতেছে, তো এই লিমিটটা এইটুকুর উপর কাজ করতেছে এবং এই লিমিটটা এইটুকুর উপরেও কাজ করতেছে এখানে। তো যোগের কাজ আর গুণের কাজ প্রায় সেম, জাস্ট এখানে প্লাস মাইনাস সাইন ছিল আর এখানে হচ্ছে ইনটু সাইন। এখন আসি ভাগের ক্ষেত্রে কি করব। ভাগের ক্ষেত্রে আমি দুইটা ফাংশন দেখাচ্ছি, উপরে একটা এফ অফ এক্স, নিচে হচ্ছে জি অফ এক্স। তো ভাগের ক্ষেত্রেও সেম, এই লিমিটটা এই ফাংশনের জন্য কাজ করতেছে, আবার সেম এই লিমিটটাই নিচের অংশটুকুর জন্য কাজ করতেছে, অর্থাৎ এখানে একবার এখানে একবার। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া হয়েছে কি, যে এইটুকুর মান কখনো 0 হতে পারবে না। কেন? কারণ কি, 1/0 আনডিফাইন্ড, সো এইটুকু যদি 0 হয় আমরা এখান থেকে কোনো ভ্যালু পাবো না, সো এইটুকু হচ্ছে কখনোই 0 হতে পারবে না, এটা আমাকে বলে দেওয়া হয়েছে পাশে কন্ডিশন দিয়ে। এখন লাস্টের যে সূত্রটা, এটা হচ্ছে এই লিমিটটা এই ফাংশনের উপর অ্যাপ্লাই করা হয়েছে, এবং এখানে তো একটা পাওয়ার ছিল, এই পাওয়ারটা হোল মানে পুরোটার উপর আমরা পরবর্তীতে পাওয়ার দিয়ে দিয়েছি। তো প্রথমেই বলেছি যে এই সূত্রগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, কারণ এই সূত্রগুলো একদম ন্যাচারাল বলা যায়। ন্যাচারাল বলতে আমি বুঝাচ্ছি যে যদি যোগ বিয়োগ অথবা গুণ অথবা ভাগ থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে এই ফাংশনগুলোর উপর লিমিট অ্যাপ্লাই করছি, এটাই জাস্ট মনে রাখার। আর যদি কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। আর লাস্টের টার্মটা কি দেখেছি, এফ অফ এক্স এর ফাংশন আছে, এই ফাংশনের উপর একটা পাওয়ার আছে, এখানে যে লিমিটটা আছে এটাই ফাংশনের উপর অ্যাপ্লাই করব এবং টোটালটার উপরে পাওয়ার দিয়ে দিয়েছি এখানে। তো মোটামুটি এই ছিল আমাদের লিমিটের সূত্রগুলো। এখন আমরা কিছু ম্যাথ করব লিমিটের। এখানে লিমিটের ম্যাথ সলভ করতে গেলে আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু 5
উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 আর নিচে আছে x মাইনাস 5। এই ফাংশনটাতে আপনি যদি x এর মান সরাসরি এখানে বসান কি হবে, x এর মানটা যখন এখানে আমি বসাবো 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 1/0 আনডিফাইন চলে আসে পুরো টার্মটা। তো আমরা এখানে লিমিটটা বসাতে পারছি না। লিমিটের ম্যাথ করার সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যেটা দেয়া থাকবে এটা থেকে এমন একটা টার্মে পৌঁছাবো যেখানে পৌঁছালে আমরা লিমিটটা বসালে ওইটা আনডিফাইন চলে আসছে না। এখন যতক্ষণ না পর্যন্ত আমরা ওই স্টেপ পর্যন্ত পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। এখানে যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, এই অংশটুকু কিন্তু আমরা সহজেই উৎপাদকে ভাঙতে পারি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এই যে লাস্টের যে পার্টটা থাকে, পার্ট আছে 5, অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ আমার একটা টার্ম হবে 5 আর একটা হবে 1। কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে x কমন নিলাম, x মাইনাস 5 এবং মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5, x মাইনাস 5 থাকে এবং x মাইনাস 1, এটা এখানে লিখেছি। এবার কি করতে পারি, x মাইনাস 5 কেটে দিলাম, বাকি রইল কি x মাইনাস 1। এখন কিন্তু আমরা ইজিলি লিমিটটা বসাতে পারি, লিমিট 5 মাইনাস 1 বাকি থাকে 4। তা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এমন একটা ফর্মে আসা যেই ফর্মটাতে আসলে আমরা লিমিটটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখান থেকে ফর্মটা পেয়ে গেছি, আমরা লিমিটটা অ্যাপ্লাই করলাম, আমাদের রেজাল্ট এলো 4। এটা ছিল মূলত আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করতে পারি তাহলে হচ্ছে এইভাবে আমরা করে ফেললাম, উৎপাদকে ইজিলি করে ফেললাম। এখন যদি কোনো কারণে আমরা উৎপাদকে ভাঙতে না পারি তাহলে কি করব, এই যে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এই ম্যাথটাকে আমরা উৎপাদকে ভাঙতে পারছি না, আমরা কোনো সূত্রেও ফেলতে পারছি না, তাহলে আমরা কি করব, এখানে আমরা পুরো পার্টটাকে ধরলাম a, অর্থাৎ এখানে রুটের যে টার্মটা আছে এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। এটা আমরা উৎপাদকে ভাঙতে পারি নাই, কোনো সূত্রেও ফেলতে পারি নাই, তাই আমাদেরকে এটাকে এমন কিছু একটা করতে হবে যেন এটাকে আমরা কোনো একটা সূত্রে ফেলতে পারি এবং এটাকে আমরা সমাধান করতে পারি। তো এই পার্টটুকুকে আমরা ধরেছি a, এটাকে ধরেছে b। তো আমরা একটা সূত্র জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা এই সূত্রেই এটাকে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বলবো যে আমাদের এখানে a মাইনাস b টার্মটা আছে, আমাদের কি দরকার, a প্লাস b। তাহলে a ধরেছিলাম রুট ওভার টি স্কোয়ার প্লাস 9, এই পার্টটুকুকে আমরা ধরেছিলাম a। তাহলে আমরা এখানে আমার আছে a মাইনাস b, আমার কি লাগবে a প্লাস b। তাহলে এর মান হচ্ছে কত, রুট ওভার টি স্কোয়ার প্লাস 9 প্লাস b। এই পার্টটা আমি উপরে এবং নিচে গুণ করে দিব। তো আমি সেম কাজটাই করলাম, উপরে আর নিচে গুণ করলাম। কেন গুণ করলাম, কারণ এই টার্মটা এবং এই টার্মটা থেকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আসতে চাচ্ছি, সেজন্য আমি উপরে নিচে এই সেম জিনিস দিয়ে গুণ করে দিলাম। আর বলার জন্য বলে রাখি যে উপরে নিচে অর্থাৎ ভগ্নাংশের উপরে নিচে আমরা সেম জিনিস দিয়ে গুণ করলে আসলে সেম জিনিসটাই থাকে, এখানে আমার কোনো ধরনের পরিবর্তন হবে না, অর্থাৎ কাটাকাটি করলে তো আগের জিনিসই আমরা ফিরে যাচ্ছি, তো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমার এখানে আছে a মাইনাস b, এখানে আছে a প্লাস b, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে রুটের উপরে যদি স্কোয়ার থাকে আমার রুট টার্মটা চলে যায়, আমি রুট টার্মটা বের করে নিলাম। আর এখানে আছে মাইনাস b স্কোয়ার, b হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9। তাহলে এরকম একটা জিনিস পাচ্ছি, আর নিচে পাচ্ছি এই টার্মটা যেটা ছিল এটাই। এখানে 9 কাটাকাটি চলে যায়, বাকি থাকে টি স্কোয়ার আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখানে যেটা আছে এই জিরোটা আমরা এখানে বসাই, রুট ওভার 9 অর্থাৎ 0 বসালে তো 0 প্লাস 9ই হয়, রুট 9 ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 প্লাস 3 হয়ে যায় 6, 1/6। আমরা একটা রেজাল্ট পেলাম। এখন আরেকটা টাইপ দেখবো আমরা, যদি লিমিটটা কোনো কারণে ইনফিনিটি দেওয়া থাকে সেই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব। যদি লিমিটটা ইনফিনিটি দেওয়া থাকে আমরা যে কাজটা করব, আমরা x এর সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এখানে এটাকে কমন নেওয়ার চেষ্টা করব।
এখানে আসলে তেমন কোনো ঝামেলা নাই, কারণ এখানে দুই জায়গায় হচ্ছে এক্স এর পাওয়ার 1 আছে। তো আমরা এক্স এর পাওয়ার 1টাকে যদি কমন নিই, তাহলে হচ্ছে কমন নিই বলতে আমরা বোঝাচ্ছি যেটা ভাগ দিলেও একই কাজ, মানে কমন নেওয়া আর ভাগ নেওয়া এখান থেকে সেম কাজই বোঝাচ্ছে, কারণ কমন নিলে এটা কাটাকাটি চলে গেল, দেন এই টার্মটাই বাকি থাকে। তো আমরা এখানে হচ্ছে ভাগ দিলাম, অর্থাৎ এক্স দ্বারা ভাগ দিলে 3 - 2/x, আর নিচে থাকে 2 + 1/x। এখন আসি, আমরা ইনফিনিটি থাকলে এটাকে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কেন কমন নিব? আমরা কমন নিব এই জন্য যে আমাদের টার্মটাকে 1/x আকারে লিখতে হবে, অর্থাৎ এমন কিছু 1/x আকার অথবা 1/x², মানে এক্স টার্মটা আমার সবসময় নিচে থাকবে। এখন আসি কেন নিচে থাকবে, কারণ এখানে যেহেতু ইনফিনিটি আছে, আমি যখন এক্স এর লিমিট বসাবো, অর্থাৎ আমি এক্স এর জায়গায় ইনফিনিটি বসাচ্ছি, তখন আমার টার্মটা হয়ে যাচ্ছে 0, অর্থাৎ একটা ভ্যালু আমরা পাচ্ছি যেটা ডিফাইন একটা ভ্যালু। এই যে এই জিরোটা আনার জন্য হচ্ছে আমরা এখানে এক্সটাকে কমন নিয়েছি। তো এখান থেকেও এক্স কমন নিয়েছি, এখান থেকেও এক্স কমন নিয়েছি। তো কমন নিলে এখানে কি থাকে 3 - 2/x, আর এখানে থাকে 2 + 1/x। তো এখানে আমরা জাস্ট লিমিটটা বসাচ্ছি, বসাইলে 1/∞ 0 হয়ে যায়, 2/∞ 0 হয়ে যায়, আমার বাকি থাকে 3/2। একটা ডিফাইন রেজাল্ট আমরা পাচ্ছি এখান থেকে। তো এটা মোটামুটি একটু ইজি ছিল। এখন আরেকটু কঠিনের দিকে যাই। যদি এরকম কিছু একটা থাকে যেখানে আমার এক্স এর পাওয়ার 3ও আছে, এক্স এর পাওয়ার 2ও আছে, এক্স এর পাওয়ার 1ও আছে, তখন আমরা কি কমন নিতে চাচ্ছি আসলে, বা কি কমন নিব? এই পুরো টার্মটা থেকে আমরা এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে, অর্থাৎ এখানে পুরো ফাংশনটাতে আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তো আমরা 3টাকে কমন নিব, অর্থাৎ x³ কমন নিব। কমন নিলে আমরা কি পাই 4 মাইনাস, যেহেতু এখানে কিউব নিয়েছি তো আমার নিচে 1/x থাকবে, কারণ আপনি এটার সাথে এটা গুণ করেন আপনি এই টার্মটা পাবেন। x³ উপরে আছে, নিচে আছে x, কাটাকাটি করলে x² থাকে, তো আমরা সেম জিনিসই পাচ্ছি। প্লাস 3x আছে, এটাকে যদি আপনি এই টার্মটা আর এই টার্মটা গুণ করেন আপনি এটাই পাবেন। তো আমরা হচ্ছে এখান থেকে x³ কমন নিয়ে ফেললে আমাদের থাকে 3/x²। তো এখান থেকে x² আসে, এখান থেকে এখান থেকেও x³ আসে, এখান থেকে x³ আসে, এটা কেটে দিলাম। তাহলে যেই টার্মটা আছে এখানে আমরা ইনফিনিটি বসালে এই যে এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, বাকি থাকে 4/3। আমাদের একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ যদি লিমিটটা ইনফিনিটি থাকে আমরা যে কাজটা করব এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা আমরা কমন নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের মেইন কাজ যদি লিমিটটা ইনফিনিটি থাকে তাহলে। তো লিমিটের বেশ কিছু ম্যাথ আমরা দেখেছি, একটু এক্সাম্পল দেখে আসি। আর কিছু একদম সহজ সহজ এক্সাম্পল যেগুলো এখন দেখেছি এগুলোর মতোই। এখানে এরকম কিছু একটা দেয়া আছে, এটাকে আমরা কি করব h-5 আকারে আছে হোল স্কয়ার, এটাকে আমরা জাস্ট সূত্রে লিখেছি a² - 2 × 5 + 5²। তো আমাদের আসে h - 10 + 10h হবে এখানে একটা, প্লাস 25, এটা এখানে লিখেছি 25 কাটাকাটি, h কমন নিলাম, h কমন নিলে h - 10, h কাটাকাটি 0 বসালাম এখানে, বাকি থাকে -10। আরেকটা এক্সাম্পল দেখি। এটা ঠিক ওই ম্যাথটার মতো যেটাকে আমরা উৎপাদকে ভাঙতে পারছিলাম না বলে a + b × a - b এর সূত্রে ভেঙেছিলাম। এটাকেও সেম, এটা a - b আছে, এটাকে আমরা a - b a + b এর সূত্রে ফেলেছি। দেন a² - b² করলে আমরা এরকম একটা পাই, রুটটা চলে গেছে এবং হচ্ছে গিয়ে প্লাস এবং মাইনাস b² যেহেতু, সুতরাং 3² মানে 9। এখানে এইটুকু থেকে আমরা পাই 4μ - 8, এখান থেকে আমরা 4টাকে কমন নিলাম, পেয়ে গেলাম u - 2, এটা কেটে দিলাম, বাকি থাকে 4, এই যে 4টা। তো উপরে আছে শুধু 4 আর নিচে আছে এই টার্মটা। এখানে আমরা u এর পাওয়ার হচ্ছে 2 বসাচ্ছি, 2 বসালে 4 × 2 = 8 + 1 9, অর্থাৎ √9 হবে 3 + 3 6,
অর্থাৎ কাটাকাটি করলে 2/3। এই ছিল আমাদের লিমিটের কিছু কিছু ম্যাথ আমরা করেছি লিমিট থেকে। এখন লিমিটের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে টু সাইডেড লিমিট। এতক্ষণ আমরা যা দেখছিলাম তা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে গেলে আমার ফাংশনের ভ্যালুটা কত এর দিকে যায়, এরকম কিছু একটা আমরা বের করছিলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদেরকে একটা পয়েন্ট দেয়া থাকবে, যদি এ একটা পয়েন্ট দেয়া থাকে, এই পয়েন্টের দিকে আমরা একবার লেফট সাইড থেকে আসব, একবার রাইট সাইড থেকে আসব। যখন আমরা লেফট সাইড থেকে আসব সেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, এবং যখন রাইট সাইড থেকে আসব সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা কিভাবে দেখাই, লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এর, অর্থাৎ এই যে এই জিনিসটা, এই জায়গায় আমরা অধিকাংশ টাইমেই যে জিনিসটা গন্ডগোল করে ফেলি সেটা হচ্ছে এ মাইনাসের। এটা দ্বারা কি বোঝায়, এর মানটা মাইনাসের মান এরকম কিছু নাকি? আসলে এরকম কিছু বোঝায় না। এটা দিয়ে বোঝায় এর মানটা হচ্ছে লেফট সাইড থেকে এর দিকে আসতেছে, অর্থাৎ লেফট সাইড থেকে আমরা এর দিকে যাচ্ছি। আর রাইট হ্যান্ড লিমিটে আমরা সেম কাজটাই করি, শুধুমাত্র এখানে একটা প্লাস সাইন থাকে। এই প্লাস সাইনটা ইন্ডিকেট করে আপনি এর দিকে আসছেন রাইট সাইড থেকে, অর্থাৎ ডান পাশ থেকে আপনি এর দিকে আসছেন। তো এটাই আমার লেফট হ্যান্ড লিমিট এবং এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি LHL, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, এবং রাইট হ্যান্ড লিমিটকে আমরা বলি RHL, রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে জানলাম। এদের কাজ কি, মানে আমরা কি করব এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট থেকে? তো আমাদেরকে যদি একটা ফাংশন দেয়া হয় এবং ফাংশনের একটা পয়েন্ট দেয়া হয় x = 1, আমাদেরকে যদি বলা হয় এই যে 1 পয়েন্টটা আমাদেরকে দেয়া হয়েছে, এই পয়েন্টে এই ফাংশনটা এক্সিস্ট করে নাকি সেটা বের করো, তখন আমাদের লাগবে এই টু সাইডেড লিমিটটা, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমাদের তখন লাগবে। তো এই জিনিসটা যদি আমরা প্রুভ করতে চাই, আমরা এই কাজটা কিভাবে করব, তার দুটো শর্ত আছে। একটা হচ্ছে ডিফাইন হতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো ভ্যালুকে ডিফাইন হতে হবে। ডিফাইন কি, নির্দিষ্ট একটা মান থাকতে হবে, আনডিফাইন হতে পারবে না, অর্থাৎ 1/0, রুটের ভিতরে মাইনাসের মান, এই জিনিসগুলো হতে পারবে না, আমাদের একটা নির্দিষ্ট মান থাকতে হবে। এবং সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যেটা আমরা বের করছি সেই দুটো মানকে সমান হতে হবে, অর্থাৎ ইকুয়াল হতে হবে। এখন আমরা বের করি, আমরা কিভাবে বের করব সেটাও দেখি। আমাদের পয়েন্টটা দেওয়া আছে x = 1, অর্থাৎ x = 1-এ আমাদের এই ফাংশনে হচ্ছে x = 1 ফাংশনে x = 1 পয়েন্টে এই ফাংশনটা এক্সিস্ট করছে নাকি, অর্থাৎ x = 1 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করছে নাকি সেটা আমরা চেক করব। তো প্রথমেই আমরা শুরু করছি লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ এটা যদি 1 পয়েন্ট হয়, এই 1 পয়েন্টের দিকে আমরা লেফট সাইড থেকে আসব। এখন যখন আমরা লেফট সাইড থেকে 1 এর দিকে আসব, আমরা কিন্তু পুরোপুরি 1 মানটা নেই না। টেন্স টু মানে কি, 1 এর কাছাকাছি, মাইনাসের মানে হচ্ছে বাম পাশ থেকে 1 এর কাছাকাছি, মানে লেফট সাইড থেকে 1 এর কাছাকাছি, এইটুকু ইন্ডিকেট করছে। অর্থাৎ লেফট সাইড থেকে 1 এর কাছাকাছি, নট ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1 এর কাছাকাছি এই পয়েন্টে থাকতে পারে জিনিসটা, মানে আমার 0.999 এরকম সামথিং কিছু একটা ইন্ডিকেট করছে। বুঝলাম। এখন এই লিমিটটা তো আমরা বসাবো। এখানে আমার দুটো ফাংশন আছে, মানে ফাংশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে x + 3, একটা হচ্ছে 2x² + 2। কোন এক্সপ্রেশনে আমরা বসাবো এই লিমিটটা, এই লেফট হ্যান্ড লিমিটটা আমরা কি এই এক্সপ্রেশনে বসাবো নাকি এই এক্সপ্রেশনে বসাবো? তো এখানে আমাদের একটা জিনিস ভুল করে ফেলি, আমরা অনেকেই ভাবি যে লেফট হ্যান্ড লিমিট সবসময় প্রথমটাতে বসায় আর রাইট হ্যান্ড লিমিট সবসময় দ্বিতীয়টাতে বসায়। ধারণাটা একদমই ভুল। কারণ যদি আপনার এই পার্টটা উপরে দেয়া হয় তখন আপনার কনফিউজড হয়ে যাবেন যে আপনি ভুল বসাবেন,
মানে লেফট হ্যান্ড লিমিটটা রাইট হ্যান্ড লিমিটে চলে যাবে, রাইট হ্যান্ড লিমিটটা লেফট হ্যান্ড লিমিটে চলে যাবে। তো মূলত আমরা এইভাবে দেখে বুঝি না, আমাদের বুঝতে হয় এখানে যেহেতু বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা, অর্থাৎ আমরা বাম পাশ থেকে 1-এর কাছাকাছি যাচ্ছি, অর্থাৎ আমাদের এক্স এর সর্বোচ্চ মানটাই হতে পারে 0.999999 ইনফিনিটি সংখ্যক 9, যেটা 1-এর খুব কাছাকাছি, এরকম কোন একটা মান, অর্থাৎ 1 হবে না, 1-এর থেকে অল্প হবে। কন্ডিশনটা এটা যে 1 হবে না, 1-এর থেকে অল্প কিছু হবে। তো এখানে যদি আমরা দুটো কন্ডিশন আমাদেরকে দেয়া আছে, এই যে দুটো কন্ডিশন, একটা কন্ডিশনে বলা হয়েছে এক্স এর মানটা 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, তাহলে আমাদের কি এই কন্ডিশনটাকে ফিল আপ করছে এবং এই কন্ডিশনটাকে ফিল আপ করছে না। কেন? কারণ এক্স এর মানটা 1-এর থেকে বড় বা সমান এবং 4-এর থেকে ছোট বা সমান। আমরা কি বলেছি, যেহেতু লেফট সাইড থেকে আসছি, তো আমাদের সর্বোচ্চ মানটাই হতে পারে 0.9999 এরকম কিছু একটা, তো যেটা 1-এর থেকে ছোট, তো আমাদের এক্স এর মানটা নিতে হবে 1-এর থেকে ছোট। এই কন্ডিশনটা যেহেতু ফিল আপ করছে, আমরা এই লেফট হ্যান্ড লিমিটটা এখানে বসালাম, এখানে এক্স এর ভ্যালু 1 বসালাম, কারণ 0.9999 ইনফিনিটি সংখ্যক 9 বসানো যেই কথা, 1 বসানো সেম কথা। তো 1 বসানোর পরে আমরা পেলাম 4, লেফট হ্যান্ড লিমিট 4, যেটা ডিফাইন, অর্থাৎ আমরা একটা মান বের করতে পেরেছি এখান থেকে। এখন আসি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট আমরা যে কাজটা করব, আমরা এক্স অথবা 1 পয়েন্টের দিকে যাব, কিন্তু কোন পাশ থেকে? রাইট সাইড থেকে, অর্থাৎ এই পাশ থেকে আমরা 1-এর দিকে যাব। এখন এই পাশ থেকে যখন আমরা 1-এর দিকে যাচ্ছি, 1-এর কাছাকাছি একটা মান আমরা নিব, অর্থাৎ এইখানে কি হতে পারে 1.0000000 ইনফিনিটি সংখ্যক 0, এরকম কোন একটা মান হতে পারে। তো এই মানটা আমরা এই ফাংশনে কোথায় বসাবো? এই এক্সপ্রেশনে না এই এক্সপ্রেশনে? এটা আবার একটু চেক করি যে আমার এক্স এর মানটা 1-এর থেকে সামান্য বড় হবে। তো এখানে এক্স এর মান হচ্ছে 1-এর থেকে ছোট, এখানে আমার মানটা হতে পারে এক্স এর সমান অথবা বড়, অর্থাৎ এই কন্ডিশনটা ফিল আপ করছে আমার এই লিমিটটার জন্য। তো আমরা এই এক্সপ্রেশনে এটাকে বসালাম, x = 1 বসালে আমার আসে 4। যেহেতু আমার এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাচ্ছে, আমাদের সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করছে, তাই আমি বলবো যে এই যে পয়েন্টটা দেওয়া আছে, যে পয়েন্টে আমরা এতক্ষণ ক্যালকুলেশন করলাম লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই পয়েন্টটাতে লিমিটটা এক্সিস্ট করছে। এক্সাম্পলটা আবার একটু বলি, আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্টে আমাদের একটা ফাংশনকে এক্সিস্ট করছে, মানে লিমিটটাকে এক্সিস্ট করছে নাকি করছে না, ওই পয়েন্টের সাপেক্ষে সেটা আমরা বের করব। তো আমাদের দুটো কাজ, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে সেটা ডিফাইন নাকি সেটা চেক করা, যদি ডিফাইন হয় তাহলে চেক করা যে তারা ইকুয়াল নাকি, যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে, যদি ডিফাইন না হয় আর ডিফাইন না হলেও বলবো, এবং যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে না। তো ফার্স্ট আমরা কি করেছি, লেফট হ্যান্ড লিমিট যে পয়েন্টটা আমার দেওয়া আছে, এই পয়েন্টে একবার আমরা লেফট সাইড থেকে আসলাম, লেফট সাইড থেকে আসলে আমাদের ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুটা হবে, অর্থাৎ এক্স লেফট সাইড থেকে টেন্স টু 1-এর দিকে আমরা নিতে পারি 0.9999, যেটা 1-এর থেকে ছোট। তো 1-এর থেকে ছোট হয় আমরা এই কন্ডিশনে বসিয়েছি, বসানোর পরে পেলাম 4, এবং যখন প্লাস থাকবে অর্থাৎ এক্স এর মানটা আমরা রাইট সাইড থেকে 1-এর দিকে যাব, তখন আমার এর মানটা হতে পারে 1.000, অর্থাৎ 1-এর কাছাকাছি কিন্তু বড়। তো এখানে হচ্ছে এক্স এর মানটা 1-এর চেয়ে বড়, আমরা এখানে এই কন্ডিশনে বসাচ্ছি, এই এক্সপ্রেশনে বসানোর পরে আমরা পাচ্ছি 4, দুটো ইকুয়াল হয়ে গেছে, আমরা বলছি যে লিমিট এক্সিস্ট করছে। ইকুয়াল হওয়ার কারণে আমরা বললাম যে লিমিট এক্সিস্ট করেছে। এখন একটা শর্ত দেখে আসি যেখানে আমার লিমিটটা এক্সিস্ট করবে না। এই ম্যাথটাও সেম ওইটার মতোই, খালি পয়েন্টটা দেওয়া আছে 2 পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে নাকি। তো আমার ফার্স্টে চেক করতে হবে ডিফাইন নাকি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড ডিফাইন নাকি এবং তারা সমান নাকি। তো এখানে আমরা সেম কাজটাই করলাম, ফার্স্টে যেই পয়েন্টটা দেওয়া আছে 2 পয়েন্ট, এই 2 পয়েন্টের দিকে একবার লেফট সাইড থেকে আসবো, একবার রাইট সাইড থেকে আসবো। লেফট সাইড থেকে আসার সময় এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, তো লেফট হ্যান্ড লিমিট যখন আসবো তখন এর মানটা হবে 2-এর থেকে অল্প, অর্থাৎ এখানে কোন একটা মান হবে, এখানে আমার 2-এর থেকে অল্প মান হচ্ছে এখানে 2-এর সমান অথবা 2-এর থেকে অল্প। তো আমরা এই কন্ডিশনে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা বসাচ্ছি, বসানোর পর আমরা পেয়েছি 5, আর যখন আমার
এক্স এর মানটা অর্থাৎ এক্স টেন্স টু 2 প্লাসের অর্থাৎ রাইট সাইড থেকে 2 এর দিকে আসবো, তখন আমার মানটা পাবো আমি এখানে, অর্থাৎ 2 এর কাছাকাছি খুব মান হবে আমার 2 এর রাইট পাশে অর্থাৎ এই পাশে। তো এখানে আমরা যদি মানটা বসাই তখন আমরা পাবো হচ্ছে গিয়ে এক্স এর মানটা বসালাম আমরা 2, দেন এই ফাংশনে কেন বসাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে এক্স এর মানটা 2 এর থেকে বেশি। আমরা এখানে বলেছি রাইট সাইড থেকে আসলে আমাদের পয়েন্টটা থাকবে এখানে, অর্থাৎ 2 এর থেকে একটু বেশি যেই জায়গায় সেই জায়গায় হবে, অর্থাৎ এখানে এখানে মানে আমরা এই এক্সপ্রেশনে বসালাম, আমরা পেয়েছি 7। যেহেতু 5 ইজ নট ইকুয়াল 7, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড দুটো ইকুয়াল হচ্ছে না, তাই আমি বলবো যে লিমিট এক্সিস্ট করছে না। অর্থাৎ আমার মেইন কথা, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় আমি বলবো যে লিমিট এক্সিস্ট করছে। যদি তারা ইকুয়াল না হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয়, আমি বলবো যে লিমিট এক্সিস্ট করছে না। এখন আরেকটা সিম্পল এক্সাম্পল দেখে আসি হেভিসাইড ফাংশনের ক্ষেত্রে। এই ফাংশনে আসলে কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট শুধুমাত্র আমরা সরাসরি মান বসাচ্ছি যে 0 পয়েন্টে এই ফাংশনটা কি এক্সিস্ট করে নাকি করে না। তো 0 পয়েন্টটা তো এইখানে, তো 0 পয়েন্টে একবার লেফট সাইড থেকে আসবো, আসার পরে এই যে এই পয়েন্টটা 0 থেকে সামান্য কম, এখানে দেখি 0 থেকে কম কি, এই যে এই ফাংশনটা, অর্থাৎ আমি যখন লিমিট t টেন্স টু 0 এর কাছাকাছি নিব, অর্থাৎ লেফট সাইড থেকে 0 এর কাছাকাছি, তখন আমার কি হবে, t এর ভ্যালুটা 0 এর থেকে কম, অর্থাৎ এই কন্ডিশনে বসাবো। এখানে আসলে ক্যালকুলেশন করার কিছু নাই, এখানে যেমন আমাদের ক্যালকুলেশন করার দরকার ছিল কারণ x এর একটা টার্ম ছিল এখানে বসাতে হতো, এখানে সরাসরি দেওয়া আছে 0, তো আমি লিখে দিলাম 0। আর রাইট সাইড থেকে আসলে অর্থাৎ 0 এর দিকে যখন আমরা রাইট সাইড থেকে আসবো, অর্থাৎ এই পয়েন্টটাতে আমার মান পাচ্ছি আমরা 1, অর্থাৎ 1 এই যে এখানে গ্রাফ থেকেও করতে পারি আবার এখান থেকেও করতে পারি। এখানে দেওয়া আছে 1 কারণ t এর ভ্যালুটা এখানে 0 থেকে বড়, আর আমি রাইট সাইড থেকে গেলে আমার ভ্যালুটা হবে 0 থেকে বড় একটা মান আমি নিব এখানে, এবং এই কন্ডিশনটাকে ফিল আপ করছে, এই কন্ডিশনটা এই এক্সপ্রেশনটাকে ইন্ডিকেট করছে, তো আমি পেয়ে যাচ্ছি এখান থেকে 1। যেহেতু এই দুইটা ইকুয়াল না, সো আমি বলবো যে লিমিট এক্সিস্ট করছে না। আমরা এখন নতুন যেই টপিকটা শুরু করব সেটা হলো কন্টিনিউটি। তো কন্টিনিউটি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের এটা জানতে হবে যে কন্টিনিউটি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। তো সেই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আমরা আপনাদেরকে দুটো গ্রাফ দেখাচ্ছি, দুটো ফাংশনের গ্রাফ, এটা একটা এবং এটা একটা গ্রাফ। তো এই ফাংশনের গ্রাফকে অর্থাৎ এই ফাংশনটাকে আমরা বলছি এফ অফ এক্স ফাংশন, এবং এই ফাংশনের গ্রাফটাকে অর্থাৎ এই ফাংশনের গ্রাফটাকে আমরা বলছি জি অফ এক্স ফাংশন। দুটো ফাংশনের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কোন ফাংশনটা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অথবা আমরা কিভাবে বুঝবো যে একটা গ্রাফ এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না। তো এক্স এর মান হচ্ছে এদিকে আমরা পাবো, এখানে এক্স এর মান 0, অর্থাৎ এক্স এর মান 1 আমরা এখানে পাচ্ছি, এবং এই ফাংশনে আমরা এক্স ইকুয়াল টু 1 এখানে পাচ্ছি। তো এই ফাংশনে যখন এক্স ইকুয়াল টু 1, তখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 1 যখন হয় তখন এই ফাংশনে আমরা একটা ফাংশনাল ভ্যালু পাচ্ছি। কিভাবে পাচ্ছি বা ফাংশনাল ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই এর একটা মান আমরা এই ফাংশন থেকে পাচ্ছি। কিভাবে বুঝলাম যে পাচ্ছি, যে এই অংশটা কিন্তু ভয়েড না, অর্থাৎ আপনি যখন এক্স এর মান 1 বসাচ্ছেন তখন আপনি এখান থেকে ওয়াই নিশ্চয়ই একটা মান এখানে পাচ্ছেন, কারণ এই জায়গাটা হচ্ছে ভরা আছে, অর্থাৎ এখানে গ্রাফটা এমন না যে নাই, অংশটা ফাঁকা এরকম কিছু না, অর্থাৎ ভয়েড এরকম কিছু না, অংশে ওয়াই এর একটা মান আছে, হতে পারে সেটা 2, যেই পয়েন্টটাকে আমরা বলছি 1,2। তো আমরা এক্স এর জন্য ওয়াই এর একটা মান পাচ্ছি, আমরা বলবো যে হ্যাঁ এই ফাংশনে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এই ফাংশনের একটা ফাংশনাল ভ্যালু আছে। সো আমরা বলতে পারি যে এই গ্রাফটা অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস। এখন আসি এই যে জি অফ এক্স ফাংশনটা,
ফাংশনের এই গ্রাফটা দেখে আমাদের বলতে হবে যে এই গ্রাফটা x = 1 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না। তো আমরা দেখছি x এর মান যখন 1 তখন আমরা y এর কোনো মান পাচ্ছি না, অর্থাৎ আপনার এই ফাংশনের x = 1 এর জন্য এই ফাংশনের কোনো ফাংশনাল ভ্যালু নাই। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এই অংশটা ভয়েড, x = 1 এর জন্য আমরা y এর মান পাচ্ছি না, সো এই যে এই ফাংশনটা অর্থাৎ g অফ x ফাংশনটা x = 1 পয়েন্টে কন্টিনিউয়াস না, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস। তো মোটামুটি সহজেই আমরা একটা গ্রাফ দেখে বলে দিতে পারি যে একটা ফাংশন একটা পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না। এখন আসি, গ্রাফ যদি দেয়া না থাকে, আমাদেরকে যদি বলা হয় একটা ফাংশন দেখিয়ে, যেমন এটা একটা ফাংশন আমাদেরকে দেয়া আছে এবং জিজ্ঞেস করা হলো এই ফাংশনটা x = 7 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না, তখন আমরা কি করব বা তখন আমরা কিভাবে বুঝবো যে এই ফাংশনটা কি x = 7 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না। তো সেটা বোঝার জন্য আমাদের দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে আপনার লিমিটিং ভ্যালু এক্সিস্ট হতে হবে এবং আরেকটা হচ্ছে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুর মান সমান হতে হবে। একটু এক্সপ্লেন করি। লিমিটিং ভ্যালু এক্সিস্ট বলতে আমরা যেই টার্মটাকে বোঝাচ্ছি এটা আমরা মাত্র শেষ করে আসলাম। আমরা যখন টু সাইডেড লিমিট পড়েছিলাম আমরা পড়েছিলাম যে আমাদের দুটো টাইপের লিমিট আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং আরেকটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তো যেটা আমরা মাত্র দেখে এসেছি, আমরা কখন বলবো যে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, যখন তারা ইকুয়াল হবে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় আমরা বলবো যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে। আর যদি লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, অর্থাৎ এখানে কিন্তু শেষ হয়ে যায় নাই, যদি লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে আসব এবং দেখব এখান থেকে যে আমরা একটা মান পাবো, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু একটা মান তো আমরা পাবো, অবশ্যই পাবো, এই মানটা এবং ফাংশনাল ভ্যালুর মানটা ইকুয়াল নাকি। এখন ফাংশনাল ভ্যালু কি সেটা আমরা ম্যাথ করার সময় জানবো। তো যদি লিমিটিং ভ্যালু অর্থাৎ এখান থেকে আমরা যেই মানটা পাচ্ছি এটা এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে যায়, আমরা বলবো যে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, অর্থাৎ এই ফাংশন যেটা আমাদেরকে দেওয়া ছিল এই ফাংশনের জন্য যে পয়েন্টটা দেওয়া থাকবে ওই পয়েন্টে কন্টিনিউয়াস। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আবার একটু বলি, এ ফাংশন ইজ কন্টিনিউয়াস টু এ সার্টেন পয়েন্ট ইফ অ্যাট দ্যাট পয়েন্ট লিমিটিং ভ্যালু এক্সিস্ট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা পরবর্তী কন্ডিশনে যাব যে লিমিটিং ভ্যালু ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু নাকি সেটা চেক করব। চেক করে যদি পাই যে হ্যাঁ তারা ইকুয়াল হয়ে গেছে তাহলে আমরা বলবো যে হ্যাঁ কন্টিনিউয়াস, আর যদি না পাই তাহলে বলবো যে না তারা ডিসকন্টিনিউয়াস, তারা কন্টিনিউয়াস না। এখন আমরা একটা ম্যাথ দেখি যে এই ম্যাথটা আমাদেরকে বলা আছে এটা একটা ফাংশন এবং এই ফাংশনের একটা পয়েন্ট দেওয়া আছে x = 7। আমাকে জিজ্ঞেস করা হলো যে x = 7 পয়েন্টে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু ভালো করে ফাংশনটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি যে ফাংশনটা কেমন টাইপের। এই ফাংশনটাতে দুটো এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে মডুলাস সাইনের ভিতরে 3 - x, আরেকটা হচ্ছে 2x - 10। এই দুটো এক্সপ্রেশনের জন্য দুটো কন্ডিশন আছে। ফার্স্টের কন্ডিশনটা কি, x এর মান যদি 7 এর থেকে ছোট হয় তাহলে আমার এই এক্সপ্রেশনটা কাজ করবে, আর x এর মান যদি 7 এর থেকে সমান অথবা বড় এবং 10 এর থেকে যদি ছোট হয় তাহলে আমার এই এক্সপ্রেশনটা কাজ করবে। তো আমরা মোটামুটি ফাংশনটাকে একটু বোঝার চেষ্টা করেছি যে ফাংশনটাতে দুটো এক্সপ্রেশন আছে এবং দুটো কন্ডিশন আছে। এই কন্ডিশনটা ফিল আপ করলে এই এক্সপ্রেশন কাজ করবে, এই এক্সপ্রেশনটা অর্থাৎ এই এক্সপ্রেশনটা কাজ করবে যদি এই কন্ডিশনটাকে ফিল আপ করে। এতটুকু আমরা বুঝে নিলাম। এখন আমরা যখন কন্টিনিউটি চেক করব আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি ছিল যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটাকে চেক করতে হবে। তো আমাদের পয়েন্টটা দেওয়া আছে x = 1। তাহলে টু সাইডেড লিমিট করার সময় আমরা বলেছি যে আমরা কিভাবে সেটা করি। আমরা ফার্স্টে লেফট সাইড থেকে 7 এর দিকে যাব, যেটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট। এখন ফার্স্টে আমরা লেফট হ্যান্ড লিমিটটাকে চেক করছি। লেফট হ্যান্ড লিমিট আমরা কি লিখি, লিমিট x টেন্ডস টু
7, এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা 7-এর দিকে মাইনাসের দিক থেকে যাচ্ছি। আর এতটুকু মানে বোঝাচ্ছে যে এক্সের মানটা 7-এর কাছাকাছি কিন্তু 7 না, এবং 7-এর থেকে সামান্য ছোট, অর্থাৎ 7-এর কাছাকাছি যদি আমরা লেফট সাইড থেকে যাই তাহলে 7-এর কাছাকাছি মানটা আমরা কোথায় পাবো? আমি একটু দেখাই যে আমরা 7-এর কাছাকাছি মানটা ঠিক এই পয়েন্টে পাবো, মানে 7-এর থেকে একটু আগে। এবং এই পয়েন্টটা কি হতে পারে? 6.999999999 ইনফিনিটি সংখ্যক 9 এরকম কিছু একটা হতে পারে, অর্থাৎ 7-এর খুব কাছাকাছি এমন কিছু হবে আমাদের লিমিট, যেটা 7-এর থেকে ছোট। এখন আসি, আমরা আমাদের লিমিটের অংশটা পেয়ে গেছি, যেটা হচ্ছে এক্স এর মানটা 7-এর থেকে ছোট। এখন আসি, এই মানটা যেটা আমরা পেয়েছি এটা আমরা কোন এক্সপ্রেশনে বসাবো, এটাতে নাকি এটাতে? সেটা বোঝার জন্য আমাদেরকে কন্ডিশনগুলো চেক করতে হবে। আমাদের যেহেতু এক্স এর মানটা 7-এর থেকে ছোট, তো আমরা দেখি দুটো কন্ডিশনকে চেক করছি। এই কন্ডিশনে এক্স এর মানটা 7-এর থেকে ছোট, অর্থাৎ এই কন্ডিশনটা ফিল আপ করছে আমার এই লিমিটের জন্য। তাহলে কি, যেহেতু আমার এই কন্ডিশনটাকে ফিল আপ করছে, আমি কোন এক্সপ্রেশনটাতে বসাবো? এই এক্সপ্রেশনটাতে। তো আমি এই এক্সপ্রেশনটা বসালাম। এখন এক্স এর মানটা আমরা 7 বসালাম, বসিয়ে কি পেলাম? 4। কিভাবে পেলাম? 3 - x অর্থাৎ 3 - 7। এখানে আমরা পাই মাইনাসের 4। আর যেহেতু মডুলাস সাইন, আমরা মডুলাস সম্পর্কে পড়েছি যে 0 পয়েন্ট থেকে -4 এর ডিস্টেন্সটা বোঝাচ্ছে, সো এটা 4 হয়ে গেছে। তো আমরা বুঝলাম যে এটা 4 হলো। কিভাবে হলো সেটাও আমরা জানলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো এক্স এর মান যেটা নিচ্ছি সেটা মানে 7 না, 6.9999999 অর্থাৎ 7-এর থেকে সামান্য ছোট কিন্তু 7-এর কাছাকাছি মান নিচ্ছি। তাহলে আমরা এখানে সরাসরি 7 কেন বসালাম? আমরা এখানে 6.9999 কেন বসাইনি? তো এটার উত্তর হচ্ছে 6.999999 এরকম অনেক হিউজ একটা 9 সংখ্যক বা হচ্ছে হিউজ পরিমাণ যদি 9 থাকলে আপনি যেই মানটা পাবেন, আপনি 7 অর্থাৎ অ্যাপ্রক্সিমেট মানটা নিলে কিন্তু সেই একই রেজাল্টটা পাচ্ছেন। 4-এর কাছাকাছি, হয়তো একটু এদিক সেদিক হবে। তো আমরা সেটা না লিখে সরাসরি 4 লেখার জন্য এখানে 7 মানটা নিয়েছি মূলত। তো লেফট হ্যান্ড লিমিট আমাদের শেষ হলো। এখন আসি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটাও পুরো সেম এটার মতোই। এখানে আমরা কি করছি? 7-এর দিকে আসছি রাইট সাইড থেকে, এবং আমরা কোন মানটা নিচ্ছি? 7-এর সামান্য আগের একটা মান নিচ্ছি, অর্থাৎ মানটা হতে পারে 7.0000000 ইনফিনিটি সংখ্যক 0, তারপর একটা 1 হতে পারে। তো এরকম কোন একটা মান আমরা নিচ্ছি। তো আমরা লিমিটের ভ্যালুটা পেয়ে গেছি যেটা 7 থেকে বড়। এখন আসি, এটা আমরা এই ফাংশনের কোন এক্সপ্রেশনটাতে বসাবো। ফার্স্টের এক্সপ্রেশনটা চেক করি। আমাদের লিমিটটা ছিল 7 থেকে সামান্য বড়। তো 7-এর থেকে যদি সামান্য বড় হয়, এখানে কন্ডিশনটা হচ্ছে এক্স এর মান 7 থেকে ছোট, তো আমরা এটা কখনোই নিতে পারবো না। আমরা কি নিব? এই এক্সপ্রেশন, মানে এই কন্ডিশনটা আমাদের ফিল আপ হচ্ছে। কিভাবে ফিল আপ হচ্ছে? এক্স এর মানটা 7-এর সমান অথবা 7 থেকে বড় এবং 10-এর থেকে ছোট। তাহলে আমরা কি চাচ্ছিলাম? এক্স এর মানটা 7 থেকে সামান্য বড়, অর্থাৎ এই কন্ডিশনটাকে ফিল আপ করছে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে নিতে পারি, অর্থাৎ আমরা এই এক্সপ্রেশনটাকে নিলাম, এই যে এক্সপ্রেশনটা থেকে এখানে নিলাম। আবার একটু বলছি যে আমরা যেহেতু লিমিটের মানটা অর্থাৎ এক্স হচ্ছে 7 থেকে সামান্য বড়, তো সামান্য বড় হওয়ার কারণে আমাদের মানটা হবে 7.0000 অনেকগুলো 0 তারপর একটা 1 এরকম কিছু একটা। তো আমরা লিমিটের মানটা পেয়ে গেছি যে এক্স এর মানটা হচ্ছে 7 থেকে সামান্য বড়। যেহেতু সামান্য বড়, তো আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করছে, কারণ এখানে এক্স এর মানটা 7-এর থেকে সামান্য বড়, মানে 7-এর সমান অথবা বড় এবং 10 থেকে ছোট। এই কন্ডিশনটা ফিল আপ করছে বলে আমরা এই এক্সপ্রেশনটাকে নিচ্ছি, এবং এই এক্সপ্রেশনটাতে আমরা এক্স এর লিমিটটা বসাচ্ছি, 7 বসাচ্ছি এবং পাচ্ছি হচ্ছে 4। এখন আসি, ওই যে সেম প্রশ্ন যে আমাদের এখানে এক্স এর মান তো 7 না, 7.0000000 অনেকগুলো 0 তারপর একটা 1। তো এটা না বসিয়ে আমরা কেন 7 বসাচ্ছি? আশা করি বুঝতে পেরেছেন। সেম অ্যান্সার, যে এক্স এর মান 7 বসানো যেই কথা, আর 7.000000001 এরকম কিছু একটা বসানো সেম কথা, কারণ হচ্ছে অ্যাপ্রক্সিমেট মানটা আমরা নিচ্ছি। এখানে রেজাল্ট এসেছে 4, তখন হয়তো আসতো 4.00000, মানে প্রায় একই, সেমই বলা যায়। তো আমরা এখান থেকেও 4 পাচ্ছি, এখান থেকেও 4 পাচ্ছি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট থেকে আমরা 4 পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট থেকে আমরা 4ই পাচ্ছি। তো আমরা কি বলতে পারি যে যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট হচ্ছে গিয়ে ইকুয়াল হয়ে গেছে, আমরা বলবো যে হ্যাঁ, আমাদের লিমিটটা এক্সিস্ট হলো।
তাহলে আমরা কি করলাম, আমাদের ফার্স্ট কন্ডিশনটা আমরা দেখলাম যে হ্যাঁ লিমিটটা এক্সিস্ট হলো এই ফাংশনের। এখন আসি আমাদের বের করতে হবে ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালুটা আমরা কি করে বের করব, আমরা এতক্ষণ কি করছিলাম, আমাদের যে পয়েন্টটা দেয়া আছে ওই পয়েন্টের দিকে একবার লেফট সাইড থেকে আসছিলাম, একবার আসছিলাম রাইট সাইড থেকে। এখন আমরা লেফট সাইড থেকেও আসবো না, আমরা রাইট সাইড থেকেও আসবো না, আমরা এক্স এর মান সরাসরি 7 বসিয়ে এই ফাংশনটা থেকে যেই মানটা পাবো সেটাকেই আমি বলবো ফাংশনাল ভ্যালু। অর্থাৎ আমি এক্স এর মান 7 মাইনাসের দিকে, অর্থাৎ লেফট থেকেও যাব না রাইট থেকেও যাব না, আমরা সরাসরি এক্স এর মানটা 7 বসাবো, বসিয়ে এই ফাংশনে যেই রেজাল্টটা পাবো সেটাকেই আমি বলবো ফাংশনাল ভ্যালু। তো আমি বসাচ্ছি এক্স ইকুয়াল টু 7 বসাবো। এখন আসি কোন এক্সপ্রেশনটাতে বসাবো, এটাতে নাকি এটাতে, কিভাবে বুঝবো? এখানে এক্স এর মানটা 7 থেকে ছোট এবং এখানে এক্স এর মানটা 7 থেকে বড় এবং সমান, আমাদের কি লাগবে, এক্স ইকুয়াল 7 লাগবে, অর্থাৎ সমান জিনিসটা লাগবে। তাহলে এখানে আমাদের এই কন্ডিশনটাকে ফিল আপ করছে, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, তো সেজন্য আমরা এক্স ইকুয়াল টু 7টা এই এক্সপ্রেশনে বসাচ্ছি। তো এখানে আমরা যদি এক্স ইকুয়াল টু 7 বসাই, এক্স ইকুয়াল টু 7 বসালে 2 × 7 - 10 অর্থাৎ 14 - 10 আসে আমাদের 4। সেখান থেকে আমরা 4ই পেয়েছিলাম, অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল, সমান হয়ে গেছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের যে ফাংশনটা দেয়া ছিল ওইটা x ইকুয়াল টু 7 পয়েন্টে কন্টিনিউয়াস, অর্থাৎ এই ফাংশনটা আপনার x ইকুয়াল টু 7 পয়েন্টে কন্টিনিউয়াস, সেটা আমরা বুঝে গেলাম। তো এভাবে মূলত আমরা একটা ফাংশন যদি দেয়া থাকে এবং একটা পয়েন্ট যদি দেয়া থাকে, আমরা বলতে পারি যে ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস না। এখন আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করার জন্য আরেকটা এক্সাম্পল দেখি, আমাদের কনসেপ্টটাকে একটু বেশি ক্লিয়ার করার জন্য। তো এখানেও মূলত একটা ফাংশন দেওয়া আছে এবং তার দুটো এক্সপ্রেশন আছে, এটা একটা এক্সপ্রেশন এবং এটা একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের জন্য এই কন্ডিশন এবং এই এক্সপ্রেশনের জন্য এই কন্ডিশন, এবং আমাদের পয়েন্টটা কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 1। তো এখানেও আমরা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব। এই ম্যাথে আপনাদের প্রথমে বলা হয়েছিল যে কোশ্চেন নাম্বার 1-এ ছিল যে ফাংশনাল ভ্যালুটা কি ডিফাইন নাকি। তো ফাংশনাল ভ্যালু আমরা এখানে যেরকম বের করেছিলাম যে এক্স ইকুয়াল টু মাইনাসের দিক থেকে প্লাসের দিক থেকে আমরা আসবো না, আমরা সরাসরি ফাংশনাল ভ্যালু বের করার সময় এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা সরাসরি বসাই। তো আমরা এখানে এক্স ইকুয়াল টু 1 বসাচ্ছি, কোথায় বসাবো, এই ফাংশনে। কেন? কারণ এই কন্ডিশনটাকে ফিল আপ করছে, তাই আমরা এই এক্সপ্রেশনে বসাচ্ছি। যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করছে এবং আমরা এই এক্সপ্রেশনে এক্স ইকুয়াল টু 1 বসাচ্ছি, আমরা পাচ্ছি 2। অর্থাৎ এই ম্যাথে যেটা আমরা লাস্টে করেছিলাম, এখানে আমরা ফার্স্টে করে দেখলাম যে আমরা একটা গ্রহণযোগ্য মান পাচ্ছি, অর্থাৎ আপনার ফাংশনাল ভ্যালুটা ডিফাইন। তো এটা আমাকে বের করতে বলা হয়েছিল 1 নম্বরে, আমরা সেটা বের করে ফেলেছি এবং পেয়েছি 2, বলে দিব যে হ্যাঁ এটা ডিফাইন। এখন আসি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে কিনা। তো আমরা যেই পয়েন্টটা দেওয়া আছে 1 পয়েন্টটা, এটাতে একবার লেফট সাইড থেকে আসবো, একবার রাইট সাইড থেকে আসবো। যখন লেফট সাইড থেকে আসবো আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, এবং রাইট সাইড থেকে আসলে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তো আমরা যখন লেফট সাইড থেকে আসবো আমার লিমিটের মানটা কি 1 থেকে ছোট হবে, অর্থাৎ এই কন্ডিশনটাকে ফিল আপ করবে। এখানে এক্স এর মানটা 1 থেকে ছোট আছে, যেহেতু এই এক্সপ্রেশনটাকে ফিল আপ করছে, আমি কোথায় বসাবো, এই এক্সপ্রেশনটাতে বসাবো। আমি এখানে এই এক্সপ্রেশনটাতে বসালাম, এক্স এর লিমিট 1 বসালাম। 1 কেন বসিয়েছি আশা করি ধরতে পেরেছেন, একটু আগে বললাম যে 1 বসানো যেই কথা 0.999 বসানো একই কথা। তো আমরা এখানে 1 বসিয়ে পেলাম হচ্ছে 2। এবং রাইট সাইড থেকেও সেম, এক্স এর মানটা 1-এর থেকে সামান্য বড়, অর্থাৎ এই এক্সপ্রেশনে বসবে। কেন বসবে? কারণ এখানে এক্স এর মানটা 1-এর সমান অথবা 1-এর থেকে বড়। তো এই এক্সপ্রেশনে আমরা হচ্ছে এটা বসাচ্ছি, বসিয়ে আমরা পাচ্ছি 1 + 1 2। যেহেতু ইকুয়াল হয়ে গেল, আমরা বলবো যে হ্যাঁ লিমিট এক্সিস্ট করেছে। এবং 3 নম্বরে আমাদের চেক করতে হবে যে ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সেম নাকি। তো লিমিটিং ভ্যালুটা কিন্তু আমরা এই ম্যাথে প্রথমেই বের করে ফেলেছি, ডিফাইন নাকি সেটা দেখার জন্য। তো আমরা যেহেতু এখান থেকেও 2 পেয়েছি, এখানেও লিমিট এক্সিস্ট করছে, কারণ লেফট সাইড এবং রাইট সাইড সমান হচ্ছে। অর্থাৎ যেহেতু লেফট সাইড রাইট সাইড ইকুয়াল এবং তাদের সাথে ফাংশনাল ভ্যালুটাও সমান হয়ে গেছে, সবগুলো যেহেতু সমান পেয়েছি, আমি বলবো যে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস। সো আমি বুঝে গেলাম যে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস।
ডিসকন্টিনিউয়াস কখন হতো, যদি আপনার এই দুটো ইকুয়াল হয়েছে, এটা ইকুয়াল হতো না, এখানে যদি 2 না এসে আপনার 4 আসতো, তাহলে আমি বলতাম যে এটা ডিসকন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস না। অথবা যদি আপনার এখানে একটা 2 আসতো, এখানে একটা 4 আসতো, অর্থাৎ আপনার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে না, যদি না হয় আমি বলবো যে না, ফাংশনটা তো আসলে কন্টিনিউয়াস না। কেন কন্টিনিউয়াস না? কারণ হচ্ছে আপনার প্রথম কন্ডিশনটা কি ফিল আপ করছে না, তাহলে আমরা কেন সেকেন্ড কন্ডিশনে যাব। তো এটা ছিল মোটামুটি আমাদের কন্টিনিউটির একটা কনসেপ্ট, যেখান থেকে আমরা জানতে পারি যে একটা ফাংশন কন্টিনিউয়াস নাকি একটা পয়েন্টে, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস নাকি। আমরা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সবগুলো টপিকে কভার করে ফেলেছি। এখন আমরা একটু প্র্যাকটিসে আসি, যে আমাদের পরীক্ষার হলে এমসিকিউ আসে বা হচ্ছে রিটেনও আসে, তো আমরা একটু এমসিকিউ কয়েকটা সলভ করি, যাতে আমাদের মানে যেই জিনিসটা আমরা শিখেছি সেটা আরও ভালোভাবে কাজে লাগাতে পারি। তো আমরা কিছু এমসিকিউয়ে চলে যাই। তো এমসিকিউগুলো একদম নর্মাল এমসিকিউ বা ছোটো ছোটো এমসিকিউ। তো আমরা একটু দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি এমসিকিউয়ে। প্রথমেই আসি, আমাকে দেওয়া আছে f(x) = x², ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ। তো আমরা জানি যে x² গ্রাফটা ঠিক এরকম হয়। তাহলে এখান থেকে আমি x এর মান সবখানে পাচ্ছি, x এর জন্য y এর মান পাচ্ছি। আমি বলবো এই ফাংশনের ডোমেইন হচ্ছে -∞ থেকে ∞, এবং রেঞ্জ হচ্ছে 0 থেকে ∞, কারণ y অক্ষে অর্থাৎ নেগেটিভ y অক্ষে আমি x এর কোনো মান পাচ্ছি না, তাই আমি 0 পয়েন্ট থেকে শুরুই করছি, 0 থেকে ∞। তো আমাদের ডোমেইন হলো -∞ থেকে ∞, এবং রেঞ্জ হলো 0 থেকে ∞। যদি এই ফাংশনটা দেয়া থাকে মডুলাস ফাংশন, অর্থাৎ পজিটিভ মান পাবো আমি সবসময়, তো আমরা এটার গ্রাফ দেখে এসেছি, যেটার গ্রাফটা অনেকটা এরকম হয়, x প্রাইম y প্রাইম। তো এটা ডোমেইন কি আমরা দেখতে পাচ্ছি, x এর সকল মানের জন্য আমরা y এর মান পাচ্ছি, অর্থাৎ ডোমেইন হবে -∞ থেকে ∞, এবং রেঞ্জ হবে 0 থেকে ∞, কারণ y অক্ষের নিচে অর্থাৎ নেগেটিভ y অক্ষে আমরা x এর কোনো মান পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না আমাদের রেঞ্জ হবে 0 থেকে ∞। এখন আসি, এই যে একটা দেয়া আছে, এটা আমরা কিভাবে বের করব। এটা হচ্ছে x অক্ষে, এটা হচ্ছে y অক্ষে, বুঝলাম। এখন আমরা কিভাবে কি বের করব, আমরা বলেছি x অক্ষের সাথে যা থাকবে, প্লাস থাকলে -x অক্ষে যাব, মাইনাস থাকলে +x অক্ষে যাব। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা প্লাসের দিকে 2 ঘর যাচ্ছি, অর্থাৎ 1 আছে, তো আমরা 1 ঘরই যাব, এখানে 1 পয়েন্টে যাব। 1 পয়েন্টে গেলাম, যেহেতু -1 আছে, সো আমরা মাইনাসের না দিকে গিয়ে আমরা প্লাসের দিকে গেলাম, এবং y অক্ষের সাথে প্লাস থাকলে আমরা প্লাসেই যাব, এখানে কোনো ঝামেলা নাই। তো আমরা প্লাস 3 ঘর উপরে গিয়ে এই পয়েন্টটা বের করলাম, যেটার মান হচ্ছে 1,3। তো এখান থেকে আমার গ্রাফটা কেমন হবে, বেস গ্রাফের মতো, অর্থাৎ x² এর গ্রাফ এরকম। এখান থেকে সরাসরি গ্রাফটা আমরা ড্র করে দিলাম। এখন ডোমেইন কত হবে, ডোমেইন হচ্ছে আগের মতোই -∞ থেকে ∞। রেঞ্জটা একটু চেক করতে হবে যে কত আসে। আপনার এখানে আপনি y অক্ষে সরেছেন 3 ঘর, অর্থাৎ 1 2 3, y অক্ষটা এখানে। তো আপনি y অক্ষের 3 এর নিচে যখন যাবেন, 3 এর নিচে গেলে আপনি y এর জন্য মানে x এর জন্য y এর কোনো মান এখানে পাচ্ছেন না, অর্থাৎ এখানে কিন্তু কোনো মান নাই। সো আমাদের মানটা শুরুই হচ্ছে 3 থেকে। 3 থেকে আপনি যত উপরের দিকে যাবেন, অর্থাৎ ইনফিনিটির দিকে যাবেন উপর থেকে, মানে 3 পয়েন্ট থেকে আপনি যত উপরে যাবেন আপনি তত x এর মান পাবেন। তার আগে আপনি y এর জন্য x এর কোনো মান পাচ্ছেন না এদিকে। সো আপনার রেঞ্জটা হবে 3 থেকে ∞, এবং এখানে 3 এর জায়গায় এখানে দেখেন ক্লোজ ব্র্যাকেটটা দেওয়া আছে, কারণ 3 থেকে শুরু হয়েছে এবং 3ও এখানে আছে, ক্লোজ ব্র্যাকেটটা। তো পরীক্ষার হলে আমাদের যে জিনিসটা ভুল হয়, আমরা ক্লোজ ব্র্যাকেট যদি এরকমভাবে দেওয়া থাকে ইনফিনিটি, আমরা এটা না দাগিয়ে এরকম কিছু একটা দাগিয়ে ফেলি, যে জিনিসটা করলে ভুল হবে। তো আমাদের দাগাতে হবে কি, ক্লোজ ব্র্যাকেট যেই পাশে আছে ওইটা। এবং ক্লোজ ব্র্যাকেটটা কেন আছে, কারণ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, সেজন্য। এখন ln x এর গ্রাফটা আমরা দেখি। ln x এর গ্রাফে আমরা বলেছিলাম যে y অক্ষ সরে যায়, কতটুকু সরলো, x + 3, অর্থাৎ 0 x = -3, অর্থাৎ এই লাইনটা হচ্ছে x = -3। এই লাইনের সাপেক্ষে আমরা ln x এর গ্রাফ ড্র করেছি। এখানে ডোমেইন হবে, অর্থাৎ x এর মান হচ্ছে আপনার -3 থেকে শুরু হয়েছে এবং ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা ওপেন ব্র্যাকেট ইউজ করেছি। এটা কেন, কারণ ln এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে y অক্ষের উপর এটা কখনোই মিলবে না। কেন মিলবে না, কারণ হচ্ছে ডিফাইন হয় না।
অর্থাৎ আপনার এখান থেকে জিনিসটা শুরু হবে, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে গিয়ে ওপেন ইন্টারভেল দিয়েছি -3 থেকে ইনফিনিটি, এবং রেঞ্জ হচ্ছে আপনার একদম -ইনফিনিটি, ওয়াই অক্ষের পজিটিভ নেগেটিভ দুই সাইডেই আমরা এক্স এর মান পাচ্ছি, সো রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। এই ম্যাথে আমরা লিমিট বের করব, খুবই ইজি। আমরা এক্স কমন নিলাম, x-1 পেলাম, x-1 কাটাকাটি করে আমরা এখানে 1 বসালাম, আমাদের লিমিটটা হচ্ছে 1। আরেকটা প্রবলেম আপনাদেরকে বলা হয়েছে এই ফাংশনটা x=1 পয়েন্টে কন্টিনিউয়াস নাকি। তো কন্টিনিউয়াসে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট চেক করছি। এই পয়েন্টে যখন লেফট থেকে আসছি তখন এর মান এক্স এর মানটা 1 এর থেকে সামান্য ছোট। এই কন্ডিশনটা অর্থাৎ এই এক্সপ্রেশনে 1 বসালাম, আমরা পাচ্ছি 1। আর যখন 1 এর থেকে সামান্য বড় হবে এই এক্সপ্রেশনে 1 বসালে আমরা পাচ্ছি 1। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, অর্থাৎ লিমিট এক্সিস্ট করলো। লিমিট এক্সিস্ট করার মানে এখন আমরা ফাংশনাল ভ্যালু চেক করব, অর্থাৎ এক্স এর মান মাইনাস প্লাস কিছু না বসিয়ে, মানে মাইনাসের দিক থেকে আসবো না, রাইট দিক মানে লেফট থেকে আসবো না, রাইট থেকে আসবো না, আমরা সরাসরি এক্স এর মান 1 বসাবো এই ফাংশনে। কোন এক্সপ্রেশনে? এই এক্সপ্রেশনে। কেন? কারণ এখানে ইকুয়াল আছে। তো এই এক্সপ্রেশনে সরাসরি 1 বসিয়ে আমরা পেলাম 1। যেহেতু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল, আমি বলতে পারি যে এই পয়েন্টে কন্টিনিউয়াস। আমাদের চ্যাপ্টার 1 মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব।